সেদিন কার্নো ম্যাপে ছিলাম তাই না? কার্নো ম্যাপ কতবার র্যাপিং করা হবে? কতবার র্যাপিং করা হবে? স্যার এই জিনিসটা কতবার ইচ্ছা করতে পারো? না অলরেডি এটা একটা গ্রুপে চলে গেছে, এটা একটা গ্রুপে চলে গেছে, এটা নিলে এক্সট্রা লাগবে। এটা আমার নাম সিঙ্গেল ওয়ান দেবে তো আলাদা সিঙ্গেল ওয়ান। আচ্ছা সো কার্নো ম্যাপের মধ্যে আমরা 3 ভেরিয়েবল দেখছি, 4 ভেরিয়েবলও দেখছি এবং 3 ভেরিয়েবলের মধ্যে আমরা সব দেখছি, পজ দেখি নাই, বাট পজ কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছি। ঠিক আছে, যে আমরা সব থেকেও পজে যেতে পারি বা পজকে সরাসরি আসলে করতে পারি আর কি। আমরা পজেরই একটা एग्जांपल এখন দেখব আর কি। এবং 4 ভেরিয়েবলের ক্ষেত্রেও সব পজ নামে দুটোই পসিবল আছে। এবং লাস্টে যে আমি বলছিলাম যে আমাদের ডোন্ট কেয়ার নামে একটা কন্ডিশন আছে আর কি, যে কন্ডিশনটাকে আমরা বলে আমাদের এই কার্নো ম্যাপের মধ্যে আসলে ইন্ট্রোডিউস করতে পারি আর কি। সেই কন্ডিশনটা আমরা দেখব আর কি। তো প্রথমে আমরা একটা एग्जांपल দেখি। আমি জাস্ট ফাংশনটা লিখতেছি আর কি। সাপোজ এটা হচ্ছে 0 2 8 9 10 11 14 4 ভেরিয়েবলের একটা এক্সপ্রেশন আমি আসলে লিখলাম আর কি। সো এটাকে আমরা সিম্বল দেখেই বুঝতে পারবো যে এটা আসলে মিড টার্মে আছে না ম্যাক্স টার্মে আছে আর কি। সো যেহেতু এটা আমাদের প্রোডাক্ট সাইড, বুঝতেছি যে এটা আমাদের ম্যাক্স টার্মে করতে হবে এবং আমরা যখন সলভ করব সেটাকে আসলে 0 ধরে নিয়ে তারপর আসলে সলভ করব আর কি। তো এইখান থেকে তোমার প্রথমে যেটা হচ্ছে ইকুয়েশনটা কিন্তু মাস্ট লিখতেই হবে। ঠিক আছে, ইকুয়েশনের জন্য আলাদা মার্কিং থাকে পরীক্ষায়, কারণ ইকুয়েশনটা না লিখাও কিন্তু সরাসরি তুমি আসলে ওই বক্সটার মধ্যে মুভ করতে পারো আর কি। ইকুয়েশন না লিখাও আসলে করা যায়, কোনো সমস্যা নেই, বাট ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে। পরীক্ষায় অবশ্যই কার্নো ম্যাপ আছে। ঠিক আছে, অলরেডি আমি কোশ্চেন জমা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা 2 সেকশন মিলে আসছি। সেটের কোশ্চেন আমরা দুজন মিলে করছি, সেট বির কোশ্চেনটাও আমরা দুজন মিলেই করছি আর কি। সেট বির কোশ্চেনটা একটু ডিফিকাল্ট অবশ্যই, সেটের কোশ্চেনও একটু ট্রিকি কোশ্চেন আছে আর কি। সেটা তোমরা কোশ্চেন পাইলেই বুঝতে পারবা, বাট আমি যেটা বলছি যে কার্নো ম্যাপ থেকে অবশ্যই কোশ্চেন আছে আর কি। সেটা 5 মার্কেরই হোক আর 7 মার্কেরই হোক আর 10 মার্কেরই হোক, কিন্তু কোশ্চেন আছে আর কি। সো কার্নো ম্যাপটা তোমাদের ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে আর কি। কনফিউশনের জায়গা হচ্ছে একটা হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপের মধ্যে যে কনফিউশন, যে কখন আমি ওভারল্যাপ নিব আর কখন নিব না। ঠিক আছে, এটা জাস্ট তোমার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করতেছে। এটা যে আমি আসলে বলে দিব যে এই কন্ডিশনের ক্ষেত্রে তুমি ওভারল্যাপ নিবা, এই কন্ডিশনের ক্ষেত্রে নিবা না, বিষয়টা এরকম না। এটা তোমার গ্রুপিং এর উপরে ডিপেন্ড করতেছে যে ওভারল্যাপটা তুমি আসলে কখন করবা আর কখন করবে না। ওই জায়গাটাতে যাই আসলে মূলত আমাদের একটু কনফিউশন হয় আর কি কার্নো ম্যাপ করার ক্ষেত্রে। অন্য বাকিগুলোতে খুব একটা সমস্যা হয় না আর কি। কার্নো ম্যাপে মোটামুটি সবাই আসলে ফুল মার্কই পায় আর কি, বাট কার্নো ম্যাপ থেকে কোশ্চেন আছে আর কি পরীক্ষায়, সেটাই বললাম। সো এই জন্যই আমি বললাম যে এই ইকুয়েশনটাকে যদি মিসিং করে তার ওখানে কিছু মার্ক রিজেক্ট যাবে আর কি, সব পুরোটা যদি ঠিক হয় আর কি। আচ্ছা, এখন ইকুয়েশন লেখার পরে সরাসরি আমরা আসলে ম্যাপিং সিস্টেমে চলে আসতে পারি। কোশ্চেন জমা দিছি বলতে আমরা এখনো কোশ্চেন ফাইনালাইজ হয় নাই, এটা আমরা এক্সপার্ট প্যানেলকে পাঠাইছি আর কি। তারপরে এটা ঠিক হবে, তারপরে আমরা ফাইনালি জমা দেব, এখনো পুরোপুরি ফাইনাল হয়নি আর কি। সো এইভাবে করে আমাদের ম্যাপিং সিস্টেম তৈরি করতে হয় 4 ভেরিয়েবলের ক্ষেত্রে, তাই না? আমাদের জানি গতদিনই দেখছি আর এটাতে তো কারো কোনো সন্দেহ নেই, হ্যাঁ আছে? আচ্ছা, দেন আমরা আসলে যেটা করতে পারি সরাসরি এখান থেকে এখানে নিয়ে বসানো যায়। বসানোর একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, মনে রাখলে তুমি সরাসরি বসাইতে পারবা আর কি। সেটা হচ্ছে ডেসিমেল দিয়ে আমরা জিনিসগুলোকে আসলে আইডেন্টিফাই করে ফেলতে পারি আর কি, কারণ যেহেতু এখানে আমাদের ডেসিমেল নাম্বারই আছে আর কি। এরকম এই বক্সের ডেসিমেল নাম্বারগুলো হচ্ছে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ডেসিমেলের রিপ্রেজেন্টেশনগুলো এরকম। কিভাবে আসলে জিনিসটা, এটা মানে কি আমাদের 4টা 0 না, 4টা 0 মানে 0, এটা মানে কি 0001, 0001 মানে 1। ওই যে বাইনারি যে কাউন্টারটা উপরে কতদিন দেখছিলাম ওটার করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু দিয়ে আমরা জিনিসটাকে জাস্ট রিপ্লেস করছি আর কি। কারণটা কি, এইখানে আমাদের আসলে ডেসিমেল ভ্যালুটাই থাকে।
সো এটা করলে আমাদের এখানে ইজি হয়, মানে অ্যাকুরেট হবে, এবং ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে আর কি। তাহলে এখন তুমি এখান থেকে দেখা এখানে বসাই ফেলতে পারবা, ঠিক আছে? তার মানে বোঝাই যাচ্ছে যে 0 আমার এইখানে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই জন্য আমি যেহেতু ম্যাক্স টার্ম আমার বসাইতে হবে কি 0 বসাইতে হবে। তার মানে এখানে আমার একটা 0 হবে, 2 এর জন্য এখানে একটা 0 হবে, 8 এর জন্য 0, 9 এর জন্য 0, 10 এর জন্য, 11 এর জন্য, আর হচ্ছে আমাদের 14 এর জন্য। পরীক্ষার খাতায় কি এভাবে কি লেখা যাবে? মানে কি এই জিনিসটা হ্যাঁ লিখতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার নিজের সুবিধার জন্য ওটা লিখে নিতে পারো। ঠিক আছে, এটা তো আমাদের গতদিনের মতোই নাকি ডিপেন্ড, বুঝতেছি না? তোমার অরিজিনাল ভাষা কই? অরিজিনাল ভাষা কই? রাঙামাটি। বাড়ি যাবা না? হ্যাঁ কনফিউজ কেন? তোমার সাথে কি করবো না, কোনো কাজ নাই। আচ্ছা, দেন আমাদের এখান থেকে অবভিয়াসলি এখন গ্রুপ বের করতে হবে, তাই না? কয়টা গ্রুপ আছে দেখি, কয়টা গ্রুপ আছে বের করো। 3টা। আসিফ শিওর? 3টা অনায়াস কয়টা গ্রুপ আছে? তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, 4টা। তারপর ওইটা থেকে অন্য তোমার তোমার তো না বুঝতে আসছো? সো এখানে আমাদের টোটাল গ্রুপ হবে 3টা, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 3টা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো যেভাবে আসলে চিন্তা করি আমরা, তোমার চিন্তার সাথে মিল আছে কিনা আর কি। প্রথমে আমাদের বোঝাই যাচ্ছে যে এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে, তাই না? এটা খুব ইজি, বোঝাই যাচ্ছে। এই দুটো নিয়ে একটা গ্রুপ হবে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপরেরটাতে একটু চিন্তার বিষয় আছে। বেসিক্যালি এইটা 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 এবং এইটা, এই 4টা মিলে একটা গ্রুপ হবে। বুঝতে পারছো? এই 4টা মাথা আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড। মানে এইভাবে করে ঘুরে লিখতে হবে। হ্যাঁ, তুমি এইভাবে ঘুরাও বা এইভাবে ঘুরাও, কাইন্ড অফ আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যাবে। মানে এ এর সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড, আবার এ এর সাথে কানেক্টেড। ঠিক আছে? সো এইভাবে কিন্তু গ্রুপ হইতে পারে। স্যার র্যাপিং করার পরে তো ওই 4টা মানে আবার গ্রুপ আছে, কিন্তু ওরা তো আগে একটা গ্রুপ করছে, তাহলে ওভারঅল করতে না। ওই যে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 কে একসাথে আনতে হবে, একটা রুলস আছে। রোজ যে 5টা আছে সেই 5টাকে অবশ্যই ফলো করে আসতে হবে তোমাকে। ম্যাক্সিমামটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। নিচে যেটা প্রথম বলছি 4টা লাগাবে ম্যাক্সিমাম ঠিক আছে। হ্যাঁ, তো 4টা তো নিছি আমরা। তো ওইটাতে হ্যাঁ, তো আমি যদি এই দুটো নিতাম, এই দুটোর সাথে তো এই দুটোও কানেক্টেড। সো দুটোর জায়গায় যদি আমি 4টা নিই তাহলে ম্যাক্সিমাম হলো না? অবশ্যই 50 হ্যাঁ, কিন্তু আমার তো যে ম্যাক্সিমাম হচ্ছে, আমার প্রায়োরিটি তো ম্যাক্সিমাম আগে, ওভারল্যাপ করে আগে ম্যাক্সিমাম নিতেই হবে। স্যার 10 নম্বর ঘন্টা যদি শূন্য না থাকে, যদি শূন্য না থাকে তাহলে এটা তো স্যার র্যাপিং স্যার এইটা 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 এই দুটো মিলে একটা গ্রুপ হইতো, আর এটা সিঙ্গেল গ্রুপ। ওখানে ওভারল্যাপ করা যায়, করার দরকার হতো না। স্যার আমি ঠিক আছে? এটা বুঝি নাই স্যার।
এই উপরের দুইটা মিলে এক গ্রুপ হয়েছে, কিন্তু স্যার উপরের দুইটা নিচের দুইটা এই দুইটা মিলে 4 গ্রুপ কেন হয়? ফর এক্সাম্পলের কথা বললাম, আমি ওটা শুনি নাই স্যার। আমি বলতে চাই দেখেন, আমি এভাবে যদি মিলাই তাহলে তো আমার স্যার উপরেরটা নিচেরটা মিলে একটা হইলো। এইভাবে করলে এটা মিলবে, তাই না? হ্যাঁ। এভাবে ফোল্ড করলে এটার সাথে এটা মিলবে। হ্যাঁ, কিন্তু দুইটা কিন্তু আবার এভাবে ফোল্ড করলে এটার সাথে এটা মিলবে। ফোল্ড তুমি কিভাবে করতেছো সেটা তো বোঝা যাচ্ছে আপনি না। স্যার বললেন না যে 4টা মিলে একসাথে? চারটা না, মিলবে বলতে এর সাথে এর কানেকশন আছে, আবার এর সাথে এর কানেকশন আছে, এইভাবে চিন্তা করলে। আবার এইভাবে চিন্তা করলে এর সাথে এর কানেকশন আছে, এর সাথে এর কানেকশন আছে। মানে আমরা যে কোনো একটা নিলেই হবে, এবং যেটা নিব চারটা এই যে আসলে এক জায়গায় কানেক্টেড, একটা বিন্দুতে কানেক্টেড, কিন্তু একসাথে না। না না একসাথে না। আমি এটা হ্যাঁ, তিনবার ওভারল্যাপ হবে, তিনবার ওভারল্যাপ হবে, সমস্যা নেই, হইতে পারে, তিনবার ওভারল্যাপ হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আবারও আমি জিনিসটা বলতেছি যে তোমার ওই ওভারল্যাপিং বিষয়টা কিন্তু একটু কনফিউজিং। ঠিক আছে, কখন আমি করব আর কখন করব না, এই জিনিসটা একটু কনফিউজিং। সেটা হচ্ছে আমাদের রুলস কি ছিল, পাশাপাশি হইতে হবে, ডায়াগোনালি হওয়া যাবে না। তারপরে কিন্তু আমরা বলছিলাম যে র্যাপিং করা যাবে। হ্যাঁ, তারপরে বলছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 অথবা 1 কে একসাথে আনতে হবে। তারপরে বলছিলাম কিন্তু আমরা ওভারল্যাপ করা যাবে অথবা যাবে না। সো তোমাকে ম্যাক্সিমামটাকে আগে এনশিওর করতে হবে আর কি। সো সেখানে ওভারল্যাপ আসছে কি আসে নাই সেটা তোমার দেখার অপশন নাই, কিন্তু ম্যাক্সিমামটাকে আগে তুমি এনশিওর করবা। 16, 8, 4, 2, 1। সো ম্যাক্সিমামটা নেওয়ার ফলে তোমার যদি ওভারল্যাপ হয়ে যায়, কিছু করার নেই, ওভারল্যাপ তখন থাকবে। কিন্তু ম্যাক্সিমাম নিয়ে যায় যদি কোনো কারণে ওভারল্যাপকে আমি অ্যাভয়েড করতে পারি, তখন তুমি ওভারল্যাপকে অ্যাভয়েড করবা। এই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করার কোনো অপশন নাই আর কি, এই জন্য এটাকে আমরা ওভারল্যাপ করতেছি। আবার যদি এখানে একটা 0 থাকতো, কি করতাম? এই চারটা নিয়ে একটা গ্রুপ করতাম না, ওই আর কি, ওই ওভারল্যাপ তো হচ্ছে, তখন এটাও ওভারল্যাপ হচ্ছে, এটাও হচ্ছে, এটাও, মানে এই দুটো ওভারল্যাপ হচ্ছে। বুঝতেছি? এটা তোমার আসলে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে আসলে তুমি বুঝতে পারবা যে গ্রুপের আসলে কিভাবে তোমার গ্রুপগুলো আমরা করি আর কি, ওভারল্যাপটা কিভাবে আসলে করি বা করি না। আচ্ছা, এখান থেকে ভ্যালু বের করতে তো আমরা পারবো, তাই না? একটা গ্রুপে চারটা ভ্যালু থাকে, একটা ধরে নিয়ে একটা গ্রুপ, ওই চারটা কি আমি অন্য গ্রুপে চারটে ব্যবহার করতে হবে? সাইডে যদি আলাদা একটা গ্রুপ হয়, ওই চারটে দিয়ে মানে এক একটা নিয়ে আমি চারটাকে তারপর ব্যবহার করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা নিয়ে, মানে একটা গ্রুপে সব কয়টা কেউ ব্যবহার করতে পারবো? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো রেস্ট্রিকশন নাই, চাইলে আমি করতে পারবো। ঠিক আছে, দেখো এটার মূল বিষয় হচ্ছে গিয়া গ্রুপ কত কম হবে, ইনপুট সংখ্যা আমি কত কমাইতে পারতেছি, এটাই আমার মূল উদ্দেশ্য আর কি। সিম্পলিফিকেশনের উদ্দেশ্য এটাই। আমার গ্রুপ যত কম হবে, আমার গেট সংখ্যা তত কম লাগবে। ঠিক আছে, আমার ইনপুট সংখ্যা যত আমি কমাইতে পারবো, আমার নাম্বার অফ ইনপুট সংখ্যাও কম লাগতেছে। ঠিক আছে, এটাই কিন্তু আমার উদ্দেশ্য আর কি। তাহলে এই উদ্দেশ্য সফল করতে হলে তোমাকে অবশ্যই ম্যাক্সিমাম জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে আর কি, তাহলেই তোমার কিন্তু ওখানে মোর সিম্পলিফাই হবে। আচ্ছা, এগুলা দিয়ে আমরা ভ্যালু তো বের করতে পারি, না? যেমন এই গ্রুপের ক্ষেত্রে যদি ভ্যালু বের করি, ভ্যালুটা কি হবে এই গ্রুপের ক্ষেত্রে? এবার প্লাস বি, শুধু এতটুকুই হবে। হ্যাঁ, নিচেরটার ক্ষেত্রে। আর 4 গুণ 4টার জন্য কি হবে? একটা হবে হচ্ছে গিয়া বি প্লাস, আর এই পাশ থেকে হবে ডি, বি প্লাস ডি। ঠিক আছে, এখানে তো তোমার শুধু এই এ আর বি থাকতেছে, এ এর 1 থাকতেছে, বি এর 0 থাকতেছে। ঠিক আছে, 1 এর জন্য বার হচ্ছে আর 0 এর জন্য বার হচ্ছে না, এজন্য এ বার প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা কমন হওয়ার বিষয়টা আসছে না। হ্যাঁ, কমন হওয়ার বিষয় আসতেছে, আমি একবারে লিখে দেব। এইটা যদি স্যার আমরা সবে বের করে বার করে পথে নিয়ে নিই, তাহলে তো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সেটা তুমি করতে পারো। হ্যাঁ, সব থেকে যখন আমরা বসে নিই হুম, তখন দেখা যায় একটা বাদ দিয়ে কনভার্ট করে নেয়, এটা তো হবে না। সব থেকে যখন বসে নিই মানে বস থেকে সব বা সব থেকে বসে নেই, একটা বাদ দিয়ে আমি না না বার আর কই বার দিয়ে কিভাবে করি? আমরা তো আগে বসে মানে একটা বাদ দিয়ে সব থেকে বসে
না 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 সরাসরি হবে না, এমনিতেই কনসেপ্টটা হচ্ছে কমপ্লিমেন্ট, কিন্তু তুমি সরাসরি যদি শুধু বার দাও, এই মনে করো যে এরকম আছে ab প্লাস ab বার, মনে করো এটা হচ্ছে কি আমার কি আছে সবই আছে, এটাকে আমি পজ করতে যাচ্ছি, তুমি কি বলতেছো এটাকে যদি আমি বার দিয়ে দেই সেটা হবে পজ, হ্যাঁ এটাই কনসেপ্ট, সেটা মানে একদম দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ হবে হবে কনসেপ্ট এটাই। কিন্তু তুমি যদি জিনিসটাকে এমন করো যে এ কে করলাম আমি এবার বি কে করলাম বি বার, পুরোটা করতে হবে, হ্যাঁ ওটাতে একটু ভুল হয়ে যায়। কি আসলে এবার বইগুলো বইগুলো তো বলবো কেন তো বলবো তো মানে ওই গ্রুপে মানে কমনার বিষয়টা, তাহলে এটাতে কি আছে 1 0 0 0 তাই না, তাহলে কি হবে a বার প্লাস b প্লাস c প্লাস d, তাই না? তারপরটা কি আছে 1 0 0 1, তাহলে a বার প্লাস b প্লাস c প্লাস d বার, তারপরটা কি আছে 1 0 1 1, a বার প্লাস b প্লাস c বার প্লাস d বার, তারপরটা কি আছে 1 0 1 0, a বার প্লাস b প্লাস c বার প্লাস d। এখন তোমার কমন নিলে দেখো এই ইনপুটটা কমন আছে, a বারটা কমন আছে আর b টা কমন আছে, c টা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, d টাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এজন্য শুধু a বার প্লাস b টাকে নিয়েছি। তাহলে যে ইনপুটের ভ্যালুটা আসলে চেঞ্জ হয়ে যায় সেই ইনপুটের ভ্যালুটাকে আমরা আসলে বাদ দিয়ে দিই। সো এটা গেল আমাদের পসের বিষয় আর কি। এভাবে লিখবো 0 0 0 0 a প্লাস b প্লাস c প্লাস d, ওইটা হচ্ছে কি 0 0 1 0 a প্লাস b প্লাস c বার প্লাস d, এটা হচ্ছে 1 0 0 0 a বার প্লাস b প্লাস c প্লাস d, ওইটা হচ্ছে কি 1 0 1 0 a বার প্লাস b প্লাস c বার প্লাস d। এখন এখান থেকে কমন দেখো b প্লাস d কি হয়, হ্যাঁ গ্রুপ বানানোটাই একটু ডিফিকাল্ট আর কি, বাকি সব জিনিসই আসলে সোজা আর কি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে কি আমাদের পজ দিয়ে একটা एग्जांपल আমরা আসলে দেখে ফেললাম। এখন আসি আমরা ডোন্ট কেয়ার কন্ডিশনে আর কি। ডোন্ট কেয়ার কন্ডিশন জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি আর কি। ডোন্ট কেয়ার মানে হচ্ছে খুবই সিম্পল, যে তোমার 0 হবে না 1 হবে সেটা ডিসিশন তুমি জানো না। এখানে তো আমি দেখতে পাচ্ছি যে 0 হবে অথবা 1 হবে, মিড টার্মের জন্য আমি 1 ডিক্লেয়ার করতেছিলাম, ম্যাক্স টার্মের জন্য 0 ডিক্লেয়ার করতেছিলাম। আর ডোন্ট কেয়ার মানে সেটা 0 হতে পারে 1 হতে পারে, ঠিক আছে? মানে দুইটা ভ্যালুকেই নিয়ে আমরা আসলে কাজ করতে পারি আর কি। সেই ধরনের কন্ডিশনকে আমরা বলি হচ্ছে কি আর ডোন্ট কেয়ার কন্ডিশন। তো এই জিনিসটাকে আমরা আসলে অ্যাপ্লাই করি কিভাবে সেই জিনিসটাকে আমরা একটু দেখি আর ডোন্ট কেয়ারের জন্য। যেমন আগের एग्जांपलটাই যদি আমরা খেয়াল করি, কত ছিল 0 2 8 9 10, তারপরে 11 আর 14 ছিল, তাই না? এরকম ছিল না, 11 আর 14 ছিল আর কি। আচ্ছা, এটা তো আমরা একটা আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, আমরা বুঝতেছি। ডোন্ট কেয়ারের জন্য আলাদা করে একটা এক্সপ্রেশন তোমাকে দেওয়া থাকবে আলাদাভাবে। তো এটা নরমালি আসলে ডি দ্বারাই রিপ্রেজেন্ট করি আমরা, ডোন্ট কেয়ারের ডি দ্বারা। এটা মনে করো তো তোমাকে দেওয়া আছে এরকম কিছু 11 14 15, দুটোই ইকুয়েশন। 11 না 15 না, মনে করো এটা হচ্ছে 6, মনে করো 6 না 6 না 11 4, মনে করো 4। স্যার মেইন আউটপুট যেটা দেওয়া আছে এটা কি কমন থাকতে পারে কনকের যেটা দেওয়া আছে? না, কমন থাকবে না, ডিফারেন্ট গুলো থাকবে। যেগুলা মেইন আউটপুটে দেওয়া আছে সেগুলো বাদে যেগুলো আছে সেখান থেকে কোন একটা থাকবে, ঠিক আছে? সো তার মানে ডোন্ট কেয়ার এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল ফাংশনটা, আর এটা হচ্ছে কি আমাদের ডোন্ট কেয়ারের ফাংশনটা। সো আবারো বলি, ডোন্ট কেয়ার মানে সেটার ভ্যালু আমার 0 হতে পারে 1 ও হতে পারে, আমি জানি না, ঠিক আছে? যেহেতু জানি না এই জন্য ডোন্ট কেয়ারের জন্য আমরা আসলে সিম্বল ইউজ করি হচ্ছে ক্রস ইউজ করি। ওখানে যখন 0 অথবা 1 ইউজ করতেছি, এখানে ডোন্ট কেয়ারের জন্য আমরা আসলে ক্রস ইউজ করি। ক্রস মানে আমরা বুঝবো যে সেটা আসলে ডোন্ট কেয়ার কন্ডিশনের আন্ডারে কোনো কন্ডিশন আর কি।
পরবর্তীতে যে আমরা প্রায়োরিটি এনকোডার ডিজাইন করব এই ডোন্ট কেয়ার কন্ডিশন দিয়ে ফাইনালের টপিকে আছে আমাদের। তো এই দুটাকে আমরা কার্নো ম্যাপের মধ্যে নিয়ে আসবো। অবশ্যই তোমার এটার জন্য ইকুয়েশন লিখতে হবে, এটার জন্য ইকুয়েশন লিখতে হবে। পরীক্ষার সময় একটা কমন মিস্টেক হয় কি, দুইটা ফাংশন দেওয়া আছে তো অনেকে ভাবে যে দুইটা আলাদা আলাদা কার্নো ম্যাপ করতে হবে। না, কার্নো ম্যাপ হবে একটাই। ফাংশন এখানে দুইটা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু কার্নো ম্যাপ হবে একটাই। দুইটা কিন্তু কখনোই হবে না, এই জিনিসটা মনে রাখতে হবে আর কি। এটা খুব কমন মিস্টেক, আমি অনেকে এক্ষেত্রে দেখছি হয় আর কি। সো এগেইন এ বি সি ডি 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে আমাদের এখানে কি ছিল 0 0 0 0 8 9 10। ওকে, এটা আমি বসাইছি, উপরে f টাকে বসাইলাম আর কি। এখন f টাকে আমাদের যেহেতু আসলে ম্যাক্স টার্ম ছিল, f টাকে আমরা 0 বসাইছি। ডোন্ট কেয়ারের ক্ষেত্রে এখানে যদিও ম্যাক্স টার্মের সিম্বল আছে, কিন্তু আমরা আসলে এখানে ইউজ করব হচ্ছে কি ওই ক্রসটাকে, যে ক্রসটাকে দেখলাম সেই ক্রসটা আমরা এখানে আসলে বসাবো। তার মানে 11 এর জন্য এখানে হবে ক্রস, তাই না? 8 9 10 11 12 13, এটা হবে 14, আর এটা হবে 3, এটা হবে 4। ঠিক আছে, ডোন্ট কেয়ারের জন্য আমি আসলে ক্রস বসাইছি, শুধুমাত্র ক্রস বসাইছি। সবসময়ের জন্য ডোন্ট কেয়ারের জন্য আমি আসলে ক্রসই বসাবো। আচ্ছা, আবারও বলতেছি, ডোন্ট কেয়ার মানে আমরা বললাম হচ্ছে, হ্যাঁ, ডোন্ট কেয়ার মানে হচ্ছে কি আমাদের হয় 0 অথবা 1। সো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই ক্রসটাকে এখন 0 ধরে নিতে পারি, কারণ এটা আসলে 0 হতে পারে 1 হতে পারে। ডোন্ট কেয়ার হচ্ছে কি কাইন্ড অফ সাপোর্টিং একটা ফাংশন আর কি, সাপোর্টিং ফাংশন আর কি, যেটাকে আমরা সাপোর্ট করে আমাদের মূল ফাংশনের সাথে অ্যাড করে দিছি। তাহলে সেটা আমাদের সম্ভবত মানে আমাদের যে টোটাল ফাংশনটা তৈরি হবে, যে সার্কিটটা তৈরি হবে, সেখানে আমাদের বেটার কোন একটা পারফরম্যান্স দিবে আর কি। মানে বেটার পারফরম্যান্সের জন্য আলাদাভাবে যে আমরা একটা মানে সার্কিট এখানে অ্যাড করে দেই, সেটাই আসলে ডোন্ট কেয়ার কন্ডিশন। ঠিক আছে, তো আমরা যদি ডোন্ট কেয়ার বলে এখন 0 চিন্তা করে নিই, 0, তাহলে যেটা হচ্ছে এটা একটা 0 আছে, এটা একটা 0 আছে। তো আগের মতো এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, আমার হচ্ছে গিয়ে যে আগে যেমন গ্রুপ করলাম আমরা, সেরকমই আমাদের গ্রুপ হচ্ছে, তাই না? এই 4টা নিয়ে একটা গ্রুপ, এই 2টা নিয়ে একটা গ্রুপ, 4 5 4টা নিয়ে একটা গ্রুপ আর কি। তাহলে দেখো এই ডোন্ট কেয়ারটাকে কিন্তু আমরা ইউজ করলাম না, তাই না? তাহলে এখন কোশ্চেন হচ্ছে কি ডোন্ট কেয়ারটাকে কি আমার ইউজ করতেই হবে এমন কি কোনো বিষয় আছে? বিষয়টা হচ্ছে কি ডোন্ট কেয়ারকে আমরা চাইলে অ্যাভয়েডও করতে পারি। এটা যে আমাকে ইউজ করতেই হবে তা না, এটা আমার একটা সাপোর্টিং একটা ফাংশন। আমার মূল ফাংশনের সাথে অ্যাড করে আমি যদি কোনো বেনিফিট পাই, তাহলে এই ফাংশনটাকে আমি আসলে কনসিডার করব। আদারওয়াইজ এটা আমার কনসিডার করার দরকার নেই। তার ইউজ যদি করা হয় তাহলে কোনটা কি দুইবার ইউজ করা যাবে? হ্যাঁ, বুঝি নাই। দুইবার ইউজ করা যাবে? একটা ডোন্ট কেয়ার কি দুইবার ইউজ করা যাবে? হ্যাঁ, করতে পারো, কোনো সমস্যা নেই। ডোন্ট কেয়ারকে দুইবার ইউজ করতে পারো। কিরকম एग्जांपल দেখাবো? স্যার যদি আর উপর নিচ যদি দুইবার বলতে তুমি ওভারল্যাপ বলতেছো তো? হ্যাঁ, করতে পারো তুমি। মানে স্যার এটা তো আমরা ওভারল্যাপ করে দিতেছি, মানে যদি উপর নিচ করে একটা গ্রুপ। হ্যাঁ, মানে মানে তুমি মনে করো যে এইখানে ডোন্ট কেয়ার আছে, এখানে 0 দিয়ে এইখানে ডোন্ট কেয়ার আছে, ঠিক আছে? এইখানে যদি ডোন্ট কেয়ার থাকে, তাহলে তোমার এই 4টা নিয়ে একটা গ্রুপ হচ্ছে, ঠিক আছে? 4টা নিয়ে একটা গ্রুপ হচ্ছে, এটা নিয়ে আর আলাদা গ্রুপ করার কিন্তু দরকার নাই তেমন, ঠিক আছে? ওটা আমার কিন্তু এক্সট্রা হয়ে যাবে, ওটা কিন্তু আর দরকার নেই। কারণ ডোন্ট কেয়ারকে দিয়ে আমার গ্রুপ বানাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু 0 দিয়ে আমার গ্রুপ বানাইতেই হবে। আমার এইখানে একটা 0 নিলে 4টা 0 হচ্ছে, আমি যদি এটাকে চিন্তা করি 0। আদারওয়াইজ এখানে যদি কিছু না থাকতো আমি কি করতাম? এই 2টা নিয়ে একটা গ্রুপ করতাম, এই 2টা নিয়ে একটা গ্রুপ করতাম, এবং আমার এখানে একটা ওভারল্যাপ হয়ে যেত। কিন্তু আমি যদি এখানে এখন একটা 0 চিন্তা করি, তাহলে এই 0 নিয়ে আমার 4টা নিয়ে আসলে একটা গ্রুপ হয়ে যাবে। তাহলে আগেরটা থেকে এটা মোর ইজি হচ্ছে না, কারণ ওইখানে 2টা কেটে দরকার হতো এবং ওভারল্যাপ ছিল, আর এখানে একটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। এই জন্য ক্রসটাকে যখন আমরা আসলে চিন্তা করে নিচ্ছি যে 0, আমাদের এটা হেল্প করতেছে। দুইটা এই উপরে দুইটা স্যার ডোন্ট কেয়ার, এই দুইটা আপনি বলছেন স্যার দুইটা যদি একসাথে ওভারল্যাপ মানে ক্রস থাকে, তাহলে আমরা ইউজ করার দরকার নেই, ঠিক আছে? মানে দেখা যাচ্ছে যে শুধু ডোন্ট কেয়ার দিয়ে হয়তো কোনো একটা গ্রুপ হচ্ছে, ওরকম আমার করার কোনো দরকার নেই। মানে ডোন্ট কেয়ার দিয়ে যে গ্রুপ হয় না, না, ডোন্ট কেয়ার দিয়ে অ্যাকচুয়ালি কোনো গ্রুপ হবে না। হ্যাঁ, ফাইনাল কথা হচ্ছে কি ডোন্ট কেয়ার দিয়ে শুধুমাত্র কোনো গ্রুপ হবে না, ডোন্ট কেয়ার সাথে 0 অথবা 1 এর সাপোর্টিং এর কোনো একটা গ্রুপ হবে। স্যার এই যে 0 আর এক্সক্লুসিভ যে দুটো আছে উপর নিচ,
এটা যদি আমি জিরো টা নিচে পাচ্ছি জিরো থেকে বেরিয়ে নেই তাহলে ওই দুটো একটা গ্রুপ হয়ে যাচ্ছে হ্যাঁ হতে পারে, কিন্তু পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে এটার দরকার নাই। যখন ফাংশনটা ক্রস আকারে দেওয়া থাকবে আমাদের ফ্রন্টের কন্ডিশনাল কি ক্রস আকারে থাকবে কষাকারি থাকে, যদি এটা সব অর্ডারটাও থাকতে পারে, জঙ্গলটা সব আছে হ্যাঁ থাকতে পারে, কিন্তু সেটা পজ থাকুক সব থাকুক, তুমি তো ক্রস ইউজ করছো, সো এটা 0 1 এর কোনো ফ্যাক্ট নেই, বুঝতে পারছো? এটা ওই কোশ্চেনের সময় কিন্তু থাকতে পারে, কিন্তু এটা কনফিউজ হওয়ার কিছু নেই। না স্যার তাহলে তাহলে ফাংশনটা দিয়ে দিলাম আমার ক্রস করবে হ্যাঁ। ফ্রন্টেরটা দিয়ে দিলে সব করবে কথা কিন্তু একই, কারণ এটাকে যখন আমি এখানে বসাবো আমি তো আসলে ক্রসই বসাবো, সেখানে তার আমি 1 বসাচ্ছি না, তাতে কোনো সমস্যা নেই। এরকম যদি করে মানে পদে দেওয়া আছে বললো যে সবে অ্যান্সার পেয়ে হইতে পারে, এটাই দিছে হইতেই পারে। তাহলে একবারে সব তার সপে দেওয়া তুমি আগে সপের কানুনটা বের করে দিতে হবে, ইকুয়েশন বের করে তারপর ওটার প্রশ্ন দিতে হবে। ওটাকে পজ করতে হবে তখন। ওই যে সব থেকে পসে যেভাবে ট্রান্সফার করতে হয় ইকুয়েশন আমরা যে ক্লাসে শিখলাম ওইভাবে জাস্ট ট্রান্সফার করে দিতে হবে লাস্ট অ্যানসারটা। সেটা হচ্ছে গ্রুপ করে বের করার পরে যে পরে পরে হ্যাঁ একদম লাস্টেরটা সিম্পলিফাইড হওয়ার পরে আর কি। ঠিক আছে, বুঝা গেল? ডোন্ট কেয়ার আছে? হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल প্র্যাকটিস করে দেখি। আমি জানি না আমাদের কোশ্চেন ব্যাংক আছে কারো কাছে? স্যার এটা সলভ করে দেন সলভ করে দেন ও এটা সলভ করে দিব। স্যার এখানে পুরো এই एग्जांपलই করব নাকি এই एग्जांपल করব? উপরেরটা সলভ তো হয়েই গেছে, আগে তারপর আগেরটাই সলভ। যে 4টা দিয়ে একটা 4 মাথা 4টা দিয়ে একটা, এটা তো দরকার নাই, দুইটাই গ্রুপ। ক্রসটা যদি করে তাহলে স্যার ওইটা মানে স্যার না না আমার ক্রস দিয়ে তো গ্রুপ করতে হবে না, বাধ্যবাধকতা নাই তো। স্যার পাশাপাশি থেকে জিরো আছে হবে না দরকার নাই তো, আর জিরো গুলো দিয়ে এই জিরো দিয়ে তো গ্রুপ হয়ে গেছে, আর দরকার নাই তো। মনে রাখবা ক্রস সবসময় তোমাকে হেল্প করার জন্য আসবে, কিন্তু ওইটা দিয়ে আগে যে তোমার গ্রুপ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা হবে না। স্যার ক্রসটা স্যার কোনে থাকলে বিচার করবে তো ক্রসটাই কোণে থাকলে কি গ্রুপ? হ্যাঁ হবে, মানে স্যার হচ্ছে তখন যে 4টা গ্রুপ হতো না কিন্তু মানে 3টা গ্রুপ হতো মানে এরকম থাকলে আর এটা ওই ক্রসে থাকলে জিরো থাকলে এখানে স্যার আগের মতো আর কি। তাহলে স্যার আমরা গ্রুপ হ্যাঁ সেম জিনিসই হবে, সেম জিনিসই হবে। ঠিক আছে বুঝা গেছে? আচ্ছা, আমরা চাইলে আরেকটা প্র্যাকটিস করতে পারি, অথবা তোমরা যদি বুঝে থাকো এগেইন আমি বলি কোশ্চেন ব্যাংকে বেশ কিছু एग्जांपल দেওয়া আছে, সেই एग्जांपल দুই একটা নিয়ে যদি তুমি প্র্যাকটিস করো তোমার নিজের জন্য পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হবে। এছাড়াও তোমার বইয়ে কিছু एग्जांपल দেওয়া আছে, एग्जांपलের কথা বলছি, সেই एग्जांपल দুই চারটা যদি তুমি প্র্যাকটিস করো, কারণ ওইখানে কিছু বইয়ের মধ্যে আসলে কিছু ক্রিটিক্যাল টাইপের আসলে एग्जांपल দেওয়া আছে ডিজিটাল ফান্ডামেন্টাল বই, বিশেষ করে ডিজিটাল ফান্ডামেন্টাল বইটার মধ্যে। তো ওইটা তুমি দেখলে মোটামুটি ভালোই বুঝতে পারবা আর কি। আচ্ছা, এই গেল আমাদের টোটাল আসলে কার্নো ম্যাপ নিয়ে কথাবার্তা আর কি। কার্নো ম্যাপের পরে আমাদের হাতে সিলেবাসে আরো কয়েকটা টপিক আছে, তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে কি মসফেট দিয়ে কিভাবে আমরা গেট ডিজাইন করি, এবং তারপরে হচ্ছে কি আমরা ডিজাইনিং এর পরে আমরা কিছু প্যারামিটার নিয়ে কাজ করি, এবং সেই প্যারামিটার গুলোর ভ্যালু আসলে কিভাবে বের করি। এই কয়েকটা টপিক আমাদের ঈদের আগে শেষ করতে হবে। তো আজকে আমি যেহেতু আজকে ঈদের আগে মনে হয় আমাদের লাস্ট ক্লাস, তারপরে আবার ঈদের পরের ক্লাস, ঈদের পরে মনে হয় সম্ভবত আমরা 14 তারিখ 3টা ক্লাস পাবো আর কি। তো 3টা ক্লাসের মধ্যে আশা করি হয়ে যাবে আমাদের। একটা ক্লাস আমরা হয়তো রিভিউর জন্য রাখবো আর কি, কারো যদি কোনো প্রবলেম থাকে সেদিন আমরা আলোচনা করবো, বা কোনো টপিক যদি আবার রিপিট করার দরকার হয় সেদিন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। তো আজকে আমি ইউনিভার্সাল গেটটা একটু দেখাই দিচ্ছি আবার, যদিও এটা সম্ভবত সবাইকেই আমি ল্যাব ক্লাসে দেখানো হয়ে গেছে, আমাদের সব গ্রুপকেই ল্যাব ক্লাসে দেখানো হয়ে গেছে আর কি। তারপরেও একটু ইউনিভার্সাল গেট নিয়ে বলি। আমরা ল্যাবে দেখছিলাম আসলে ন্যান্ড গেট নিয়ে আর কি, তো এখানে আমরা আসলে একটু নর গেটটাকে দেখি, নরটাকে কিভাবে আমরা আসলে অ্যাজ এ ইউনিভার্সাল গেট হিসেবে আসলে কাউন্ট করি আর কি। আচ্ছা, প্রথমে আমরা দেখি হচ্ছে নটটাকে। নট
কিভাবে নট গেট দিয়ে আমরা নট গেট ডেভেলপ করি, সেটা ন্যান্ড গেটের মতোই। ন্যান্ড গেটের যে কনসেপ্ট ছিল সেম কনসেপ্টই। আমরা যদি টু ইনপুট বিশিষ্ট একটা নট গেট নেই এবং সেটার ইনপুটটাকে যদি শর্ট করি তাহলে a এবার হবে সেম কনসেপ্টই, যেটা আমাদের ন্যান্ড গেটের কনসেপ্ট ছিল। ন্যান্ড গেটও আমরা কি করছিলাম, দুইটা ইনপুটকে আসলে শর্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি আমাদের অর গেট। অর গেট কিভাবে ডিজাইন করব, ন্যান্ড দিয়ে যেভাবে এন্ড ডিজাইন করছিলাম ঠিক তেমনি ভাবে নর দিয়ে আমরা অর ডিজাইন করতে পারবো। তার মানে আমি এখানে নিব ab, এইটা আমার হয়ে যাচ্ছে a + b বার, সো আমাকে বারটাকে ক্যান্সেল করতে হবে। আমরা এখানে কি নিয়ে আসবো, এই a + b। দেন এন্ড গেট ডিজাইন করব। এন্ড গেট ডিজাইন করতে হলে কি করব, আমরা যখন ন্যান্ড থেকে অরে গেছিলাম, বারবারই এক কথা বলতেছিলাম, যখনই আমরা অপারেশন চেঞ্জ করি আমরা কি করি, ইনপুটটাকে আগে নট করে নিতে হবে। সেম কনসেপ্ট এখানেও, যে আমি ইনপুট দুটাকে আগে নট করে নিব, ইনপুট দুটাকে আগে নট করে নিব, তারপরে সেটাকে অরের মধ্যে নিয়ে আসব। তাহলে আমাদের হয়ে যাবে এন্ড গেট। সো এইখান থেকে a থেকে পাবো a বার, b থেকে পাবো হচ্ছে কি b বার। তাহলে এখানে পাচ্ছি a বার প্লাস b বার, তার উপরে বার, ডিমরকাস দিয়ে ভাঙাইলে এটা আসতেছে a। এরকম ওকে। আচ্ছা, সো ডিজিটাল ডিজাইন বইয়ে একটা এক্সারসাইজের একটা ম্যাথ আছে, এটার কথা আমি একটু বলি। ম্যাথটা হচ্ছে কি এরকম, যে তোমাকে কোশ্চেনটা দেওয়া আছে, ড্র দা সার্কিট ডায়াগ্রাম of the following expression। এটা দেওয়া আছে এরকম কিছু, সম্ভবত আমি ভুলে গেছি, যতটুকু মনে আছে এইরকম কিছু সম্ভবত। তো প্রথমে বলা আছে ইউজিং an or not get। দুই নম্বরে বলা আছে ইউজিং অনলি NAND গেট। আর তিন নম্বরে বলা আছে ইউজিং অনলি NOR গেট। এটাকে আরেকটু পেঁচাই, কেন আমরা পেঁচানো যেহেতু আমার অভ্যাস। কাছাকাছি এরকম একটা এক্সপ্রেশন দিয়ে কিছু একটা দেওয়া আছে, বাট ওখানে এরকম বলা আছে আর কি। তার মানে তোমাকে বেসিক্যালি সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে, নরমালি আমরা যেভাবে জানি সেভাবেও, আবার হচ্ছে NAND গেট দিয়ে NOR গেট দিয়ে। ঠিক আছে, করো, নিজেরাই করো, এখনই করো ক্লাসে। না, কোনো সিম্পলিফিকেশন না, এটা কি সেমি এন্ড নট আর তিনটা গেট মিলে। হ্যাঁ, তিনটা গেট ইউজ করে ফার্স্টে করবা, পরেরটা হচ্ছে অনলি NAND গেট, পরেরটা হচ্ছে অনলি NOR গেট। ঠিক আছে, আচ্ছা পরীক্ষার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দেই, মিডটার্ম পরীক্ষার ক্ষেত্রে যদি এটা আমি আবার বলবো, কোশ্চেনটা খুব কেয়ারফুলি আগে পড়বা। কোশ্চেনের মধ্যে ড্র লেখা দেখেই অ্যানসার করা শুরু করবে না। ঠিক আছে, এমনও হইতে পারে কোশ্চেনই তোমার এক প্যারা, অ্যানসার হচ্ছে এক লাইন, ওইটাই করে। ঠিক আছে,
তো ওই কোশ্চেনটা তুমি মনোযোগ সহকারে আগে পড়বা, ওখানে তোমাকে কি বলছে আর কি চাইছে, তারপরে তুমি অ্যানসার করা শুরু করবে। আগেই তুমি ওই যে ড্র দা সার্কিট ডায়াগ্রাম দেখেই তুমি ড্র করা শুরু করে দিবা। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু একটা সার্কুলেশন দিয়ে দিছি গুগল ক্লাসরুমে। তারপর তো আমি জানি না সবগুলো বাকি অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। মিড টার্ম পরীক্ষা 27 তারিখ শুরু, তো 26 তারিখ পর্যন্ত আমি ডেডলাইন দিয়ে দিছি। কেন আবার আলোচনা কেন করবো? এটা আগে তুমি মাথা কামাও। খুব সোজা জিনিস, ডিফিকাল্ট কিছু না, একটা একটু চিন্তার বিষয় আছে। ওই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ওই ধরনের কোশ্চেন থাকতে পারে। এই জন্যই তো অ্যাসাইনমেন্ট দিছি ওই ধরনের, যে তুমি একটু চিন্তা করো এই ধরনের কোশ্চেন অ্যানসার খুবই সোজা, এটা তোমাকে একটু চিন্তা করতে হবে। আগে একটু ট্রাই করো নিজেরা, হ্যাঁ স্যার ওটা নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। কোন প্রশ্ন দিতে পারছি না স্যার, চার্টের মধ্যে রেজাল্টটা বসে দিলে হ্যাঁ, চার্টের মধ্যে শুধু রেজাল্টটা বসাই দিলেই হবে। ওটা দিছি জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি, প্রথম অঙ্কটা দিছি জাস্ট প্র্যাকটিসের জন্য, বড় টেবিলটা। প্রত্যেকটা কনভার্সন তুমি একবার করে টাচ করে দাও। যে দেখা দেখি করে লিখতে চায় সেটা তার বিষয়, কিন্তু যে আসলে রিয়েলি প্র্যাকটিস করতে চায় তার জন্য একটা প্র্যাকটিস হবে। আর সেকেন্ডটা একটু মাথা ঘামাতে হবে। আর প্রেজেন্টেশনের জন্য বলে দিছি, প্রেজেন্টেশনের টপিক এই কোর্স রিলেটেড যে কোনো টপিক নিয়ে তুমি আসলে প্রেজেন্টেশন বানায় তুমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিবে। কারো যদি কোনো ডিফিকাল্টিস ফেস হয় যে না স্যার আমি দিতে চাচ্ছি না বা পারতেছি না, সেই ক্ষেত্রে ভিডিও নিয়ে নিবে। ভিডিও কি মানে ফেস দেখায় রেকর্ড করতে হবে না, নট নেসেসারি, বাট তুমি লয়াল থাকলেই হইল। স্যার প্রেজেন্টেশন ডেট আপনি শুনে করে দিন স্যার। প্রেজেন্টেশনটা দিছি আগস্টের 7 তারিখ।
আগস্টের 7 তারিখ, মানে মিড পরীক্ষার পর পর্যন্ত রাখছি আমি। এটাতে তোমাদের ফাইনালের সময় প্রেশারটা কম পড়ে আর কি, কারণ আমরা তো তোমাদের রিভিউ করতেছি, ওরাও তোমাদের হয়তো বা দিবে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন। কোর্স নিয়ে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করো অবশ্যই ফিডব্যাক আমাকে দিবা। যদি পড়ানোর মধ্যে কোনো সমস্যা মনে হয় অবশ্যই ফিডব্যাক দিবা আর কি। আচ্ছা, প্রথমটা তো আমরা ড্র করতে পারবোই, জি স্যার, জি স্যার। ওটাতে তো সমস্যা নাই কারো। না স্যার, তো প্রথমে আমরা ন্যানটা দিয়ে দেখি আর কি, ন্যানটা দিয়ে। জি স্যার, নেন। আচ্ছা, ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারি, কিন্তু ইকুয়েশন দিয়ে সলভে যাচ্ছি না, আমি যেভাবে দেখাইছি সেভাবেই যাচ্ছি আর কি। ওকে, আচ্ছা প্রথমে আমাদের কি করতে হবে, x y y বের করতে হবে। ওকে, আর এখানে ইনপুট আছে x y z তিনটা। সো আমি খুব স্বাভাবিকভাবেই এখানে আমরা x নেই, এটাকে নোট করি। এগেইন এখানে আমরা y নেই, এখানে নোট করি। আর এখানে আমরা z নেই, z এ মনে হয় কোনো মান নাই, আমাদের z এর দরকারও নেই। তাহলে প্রথমে কি করতে হবে, x y বার, x নিলাম, y বার নিলাম, নেট করলাম। আমি এখানে পাচ্ছি x y বার, তার উপরে বার। সো একটা বার আবার বেশি চলে আসছে, সেটাকে ক্যান্সেল করে আমি x y বার তৈরি করে নিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট এ বলছে x y বার, x y পুরোটার উপরে বার। তাহলে দেখে তোমার জন্য আমরা সোজা হয়ে গেল, x আছে y আছে, নেট করে নাও তুমি, শেষ, x y বার হয়ে গেলাম। তুমি যদি দুটো নট ইউজ করছো এটা দরকার ছিল না, এখান থেকে বোঝা যাচ্ছে পেয়ে গেলাম। ঠিক আছে, x y বার আমার বের হয়ে গেল। দেন আছে z, z টা তো সিঙ্গেলই আছে। এখন তিনটা রেজাল্টে কি করতে হবে, আমাকে অর করতে হবে আর কি। তো আমি একটা অর গেট এখানে নিয়ে নিই, সরি NAND গেট নিয়ে নিই। আচ্ছা, কি করতে হবে, এটাকে করতে হবে আমাকে নট, এটাকে করতে হবে নট, z কেও করতে হবে নট। সো এটা এটা কাটা যাবে। সো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে x y বার প্লাস x y বার প্লাস z। মিলছে মানে তোমার সাথে দেখো তো মিলে কথা। x y ডট এখান থেকে পাচ্ছ কি z বার, তার উপরে বার। এখন তুমি এটাকে ডি মাইনাস দিয়ে ভাঙাবা, তাহলে কি হবে, ডাবল বার ক্যান্সেল হয়ে যাবে, x y এর উপরে বার আসবে, z ডাবল বার কেটে ক্যান্সেল হয়ে যাবে। এরকম এটাকে আবার ডিমোশন করতে হবে। হ্যাঁ, নরে আসতেছি আমরা। এটা ঠিক আছে তো, কনফিউশন নাই কোনো? হ্যাঁ, নটটা একটু রিফার করে দেখতে আমাদের, দেখি রিফার পারে নাকি। আসো রিফার, সাইড সাইড ইনপুট লাগবে। আরে আসো পারবা, খাতা ছাড়া আসো, খাতা ছাড়া পারো না? আরে খাতা নিয়ে আসো, সমস্যা নেই।
তো প্রথমে বের করতে হবে x y বার x থেকে x বার থেকে নিচেও, কারণ x কে আসলে x বার করতে হবে, y বার কে y করতে হবে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে x y বার। সরাসরি x y বার লিখলে হবে। এটা হয়ে গেল x y বার। দেন আছে x y বার পুরোটার উপরে। x বার প্লাস y, x প্লাস y বার হয়ে গেলে x বার ডট y বার হয় না, নিয়মকানুন অনুযায়ী আলাদা আলাদা বার হয়ে গেল। তার মানে তোমাকে ইনপুটটা টানতে হবে x বার থেকে আর y বার থেকে। না না ঠিক আছে ঠিক আছে, তোমার এই ইনপুটটা তুমি টানবা হচ্ছে x বার থেকে আর এই ইনপুটটা টানবা y বার থেকে। ঠিক হয়ে গেল। হ্যাঁ, তারপর আবার নট অ্যাড করতে হবে। এখন তিনটা যোগ করতে হবে। যোগ করা তো সোজা, z নিয়ে আসবো, আবার একটা ইউজ করবো, আর এখানে একটা নট লাগাই দেবো। হ্যাঁ, একবার লিখে দিবো x y বার বুঝাতে দিব, বুঝাবা তুমি আবার বুঝাতে জানি, ঠিক আছে। সো বুঝতে পারলাম তো আমরা কি করছি, বুঝি নাই? আচ্ছা, প্রথমে আমাদের কি বের করতে হবে, x y বার এন্ড অপারেশনে আছে, আমরা কিন্তু করতেছি নট দিয়ে, তার মানে আমার অপারেশন চেঞ্জ হবে। অপারেশন চেঞ্জ হলে আমরা জানি যে ইনপুটটাকে আগে নট করে নিতে হয়। সো এইজন্য আমি x এর পরিবর্তে এটা টানবো x বার থেকে, y বারের পরিবর্তে এটা টানবো y থেকে আর কি। তো এইজন্য সে কি করছে, x বার থেকে লাইন টানছে আর y থেকে লাইন টানছে, ঠিক আছে। তাহলে আমার x y বার অটোমেটিক এখানে আসলে চলে আসবে, ঠিক আছে। দেন আমার এইখানে x y পুরোটার উপরে বার আছে, তাহলে x y পুরোটার উপরে বার মানে আমরা NAND গেটে চলে গেছি, নট থেকে আসলে NAND এ চলে গেছি আর কি। তার মানে AND হলে তারপরে আমার NAND এ মুভ করতে হবে। সো AND করতে হলে কি করতে হবে, x এবং y দুইটা ইনপুটকে আগে নট করতে হবে। সো এইজন্য সে কি করলো, x বার এবং y বার এই দুইটা থেকে লাইন টানছে এবং তারপরে যে আবার নট করে x y বার করছে। তারপরে যে z এর সাথে যোগ তো সোজাই, জাস্ট যোগ করার জন্য আমরা একটা নট ইউজ করছি, সেটাকে আসলে নট করে দিছি। সো স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি পরীক্ষায় অনেক কিছুই আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, বাট কনফার্ম কার্ড ম্যাপ আছে, বাকিগুলোর মধ্যে কোনো কনফার্ম নাই। স্যার একটা জিনিস যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আসতে পারে। স্যার একটা জিনিস কনসিডার করা আবার কি কনসিডার, খালি তো কনসিডার করে যাচ্ছে, বুলিয়ান এক্সপ্রেশন পার্সেন্টেজ ডবলে লেখা লাগে স্যার, এই জিনিসটা এটা লিখতেই হবে, কোনো কনসিডারেশন নেই, ঠিক আছে।